পার্থক্যটা কোথায়? স্যার এক্সটেনশন এডুকেশনটা ওইটা শুধু কৃষক লেভেলে হাতে কলমে শিক্ষা, ওইটা প্রাতিষ্ঠানিক শিক্ষার মতো না। এটা কি শুধু কৃষক লেভেলই হবে? না স্যার, এটা যদি আমরা এগ্রিকালচারের রিলেটেড সম্পর্ক করি তাহলে এটা কৃষক পর্যায়ে হবে, কিংবা কৃষকের ফ্যামিলি পর্যায়ে হতে পারে। মানে এটার বিস্তৃত অনেক। ঠিকই আছে, বাট তোমাদের কনসেপ্টটা এখনো ক্লিয়ার হয়নি। উনি এডুকেশন একটা ডিফারেন্ট চ্যাপ্টার পড়াইতে গিয়েছে। আমি এই কথাগুলি রিক্যাপ করছি এই কারণে যে আমার কনসেপ্টটা হচ্ছে এগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন। আমি প্রথম ক্লাসটি তোমাদের সাথে কথা বলেছিলাম, মনে আছে? একটা পাখি নিয়ে কথা বলেছিলাম। জি স্যার, কবুতর। হ্যাঁ, ঠিক আছে। সেখানে এটি আলোচনা করতে গিয়ে আমি তোমাদেরকে ধারণা দিয়েছি হোয়াট ইজ এগ্রিকালচার, হোয়াট ইজ এক্সটেনশন, বাট দ্য আনাদার ওয়ার্ড এডুকেশন হুইচ ইজ নট প্রপারলি অ্যাড্রেসড বাই মাইসেলফ। দিস ইজ মাই ইন্টেনশন। আমি আমার জায়গাটাতে আসছি, তাহলে আমি একটু শর্ট করি। তাহলে আমরা বলেছি ফর্মাল, যেটা আমরা লাইফ লং আমরা পরিবেশ থেকে শিখি, সেটার নাম হচ্ছে ইনফর্মাল এডুকেশন। এক্সপেরিয়েন্স থেকে, এনভায়রনমেন্ট থেকে শিখি। আর যেটা ইনস্টিটিউশনালাইজড, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কোর্স কারিকুলামকে মাথায় রেখে যেটা একবারে একটা ডিগ্রি বা ডিপ্লোমাকে মাথায় রেখে হয়, সেটা হলো ফর্মাল এডুকেশন। আর নন ফর্মাল এডুকেশন যেটা, এটি হচ্ছে নিড বেসড। অর্থাৎ আমি যদি বলি the people who doesn't have access to formal education system, যাদের স্কুলে যাওয়ার সুযোগ নেই, কলেজে যাওয়ার সুযোগ নেই, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ নেই, এই ধরনের যারা মানুষ, আউট অফ স্কুল পিপল যারা, যেমন ধরো একজন জেলে কমিউনিটির মানুষ কিভাবে মাছ ধরবে, কিভাবে মাছ প্রসেস করবে, কিভাবে মাছ আইস প্যাক করে বাজারে নিয়ে যাবে, বা কিভাবে গ্রেডিং করবে, এইটা পড়ালেখার জন্য কি তাকে বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ ফ্যাকাল্টিতে ভর্তি করানো যাবে? না স্যার, যাবে না, কারণ তার এজ পারমিট করবে না। তার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড ফর গেটিং এনরোলমেন্ট এট ইউনিভার্সিটি লেভেল ফর বিএসসি ফিশারিজ, he or she needs some academic background, prior academic background. তাকে এইচএসসি পাস হতে হবে ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এই জায়গাগুলি তার নেই। তাহলে এই ধরনের যে মানুষগুলি, আউট অফ স্কুল যে পিপল গুলি আছে, তাদের জন্য যে নিড বেসড যে এডুকেশন সিস্টেম, যেটা অনেকটা ফর্মাল আবার অনেকটা ইনফর্মাল, এই দুটির মাঝামাঝি যে শিক্ষা ব্যবস্থা, সেটির নাম হচ্ছে নন ফর্মাল এডুকেশন। আর আমার এক্সটেনশন এডুকেশন হচ্ছে such kind of non-formal education. Have you got the point? আমার মনে হয় তোমাদের কাছে এখন বিষয়টি পরিষ্কার হয়েছে। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আমরা বলছি this is an organized systematic educational activity, কার জন্য? carried out on outside of the framework of the formal system. আমাদের যে কাঠামোগত শিক্ষা প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, এর বাইরে একটি অর্গানাইজড শিক্ষা ব্যবস্থা। কিসের জন্য? to provide selected types of learning to particular subgroups of the population. আমার টোটাল পপুলেশনের কিছু নির্দিষ্ট, আমি যখন হেলথ নিউট্রিশন নিয়ে কথা বলছি তখন একরকম, আমি ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কথা বলছি সেটা আরেক ধরনের, আমি এগ্রিকালচার নিয়ে কথা বলছি সেটা আরেক ধরনের, আমি মাইক্রো ক্রেডিট নিয়ে কথা বলছি, দ্যাট ইজ ডিফারেন্ট। এবং এটা মোস্টলি ডিজাইন ফর অ্যাডাল্টস অ্যাজ ওয়েল এজ চিলড্রেন অ্যাকর্ডিং টু দেয়ার নিডস। সহজ কথা হচ্ছে যে তার নিড অনুযায়ী, যে লার্নার তার নিড অনুযায়ী। তোমাদের মধ্যে অনেক বন্ধু আছে যে আইসিটি জানার আগ্রহ আছে, নিড ফর আইসিটিস, রাইট? অনেকের ইন্টারেস্ট আছে না? ইয়েস স্যার। বাট ক্যান ইউ গেট দিস আইসিটি বেসড এডুকেশন সিস্টেম ফ্রম ইউর বিএসসিএসি কোর্স? তুমি কি চাইলেই তোমার বিএসসিএসি কোর্স থেকে তুমি এটা পাবা? না স্যার। না, কারণ এই বিএসসিএসি কোর্সটি ডিজাইন করা in a formal way. It has some specific courses from level 1 to level 4 semester 2. এই যে নিড বেসড ট্রেনিং যেটি বা নিড বেসড এডুকেশন, একটা বিশেষ জনগোষ্ঠীর জন্য যাদের স্কুলে যাওয়ার সুযোগ নেই, এই ধরনের অর্গানাইজড যে শিক্ষা ব্যবস্থা, সেটির নাম হচ্ছে নন ফর্মাল এডুকেশন। স্যার, স্যার আমি হচ্ছে ফর্মাল এডুকেশনের পাশাপাশি কি নন ফর্মাল এডুকেশন নিতে পারবো? না পারার কি আছে? তোমাদের মধ্যে কি অনেক মানুষ, আমার বন্ধু ছিল,
সে এইটার পাশাপাশি সে হোমিওপ্যাথি শিক্ষা নিয়েছে, তাতে তার কি প্রবলেম হচ্ছে? ওইটা তো অন্য। তুমি যদি এখন এই যে পিজিডি ইন আইসিটি, তুমি যখন মাস্টার ডিগ্রি করবা, তুমি মাস্টার্স করতে করতে তুমি যদি পিজিডি ইন আইসিটি করো, তাহলে তোমাকে কেউ ঠেকাইতে পারবে? বা তুমি এখানে পড়তে পড়তে তুমি মোটর মেকানিক্স এর কাজ শেখো, তোমাকে কেউ না করবে? না স্যার। Obviously না। এনিওয়ে, তাহলে তোমরা এক্সটেনশন, এগ্রিকালচার এক্সটেনশন, এডুকেশন, তিনটি শব্দের একটি পরিপূরক বা ক্লিয়ার আইডিয়া পেয়েছে। এখন আমরা আবার একটু রিক্যাপ করি, আমরা গত ক্লাসে যা পড়েছিলাম সেই জায়গাটিকে যদি রিক্যাপ করে বলি যে এক্সটেনশন কি। সোয়ানসন এবং ক্ল্যার 1984 এ একটা ক্লিয়ার আইডিয়া দিয়েছে রিগার্ডিং এক্সটেনশন। তারা বলছে যে এক্সটেনশন ইজ এন অনগোয়িং প্রসেস, এটা একটি চলমান প্রক্রিয়া দ্যাট হ্যাভ টু ডাইমেনশনস, এটা দুইটা ডাইমেনশন কভার করে। ফার্স্ট থিং হচ্ছে কমিউনিকেশন, সেকেন্ড থিং হচ্ছে এডুকেশন। তাহলে কয়টা জিনিস কভার করে? কমিউনিকেশন এবং এডুকেশন। কমিউনিকেশন মিন্স, তোমরা বোঝো হোয়াট ইজ কমিউনিকেশন, তোমাদের পড়ানো হবে লেভেল 3। আমি একটু বলি, কমিউনিকেশন মিন্স টু শেয়ার ইনফরমেশন। Communication means exchange of ideas, exchange of facts, feelings, impression. এই যে তোমাদের সাথে আমি কথা বলছি, আমি কি আমার ধ্যান ধারণাগুলি তোমাদের সাথে শেয়ার করছি, দিস ইজ কমিউনিকেশন। আমরা ডে টু ডে কমিউনিকেশন করি, আমরা কাউকে জিজ্ঞেস করি ভাই কটা বাজে, আমার হাতে ঘড়ি নিয়ে একটু বলেন তো কটা বাজে, লোক বলবে যে 15 বাজে, দিস ইজ কমিউনিকেশন। আমরা জিজ্ঞেস করি আজকে খেলার স্কোরটা কত ছিল, কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, দিস ইজ কমিউনিকেশন। তুমি তোমার সিআর কে জিজ্ঞেস করো আজকে সরকার স্যারের ক্লাসটা কি হবে না, কটার সময় হবে, দিস ইজ কমিউনিকেশন। আবার একজন এক্সটেনশন ওয়ার্কার ফার্মার কে বলে দিস ইজ দ্য ভ্যারাইটি, ইউ ক্যান কাল্টিভেট দিস ভ্যারাইটি এন্ড ইউ ক্যান ইমপ্রুভ ইওর ফার্ম প্রোডাকশন এন্ড ইনকাম, সো দিস ইজ কমিউনিকেশন। এক্সটেনশনের প্রধান কাজটা হচ্ছে কমিউনিকেশন করা। কে করে? এক্সটেনশন ওয়ার্কার। কার সাথে কমিউনিকেশন করে? উইথ দ্য ফার্মার্স। ক্লিয়ার? ইয়েস স্যার। সেকেন্ড থিং, এক্সটেনশনের আরেকটি ডাইমেনশন হচ্ছে টু এডুকেট দ্য ফার্মার, হাউ টু ডু, হোয়াট টু ডু, হোয়েন টু ডু। এই ভ্যারাইটিটা সে কখন চাষ করবে, এটার জন্য কি পরিমাণ সিড লাগবে, কি পরিমাণ ফার্টিলাইজার লাগবে, কি পরিমাণ পেস্টিসাইড লাগবে, এটার লাইন স্পেসিং কত হবে, এটার প্ল্যান্ট টু প্ল্যান্ট। আমরা একটু মিউট রাখি। এই যে জায়গাগুলি, মিউট করে নাও নিজেদের। এই জায়গাগুলি নিয়ে ফার্মারদেরকে এডুকেট করা রিগার্ডিং দেয়ার ফেল্ট এন্ড আনফেল্ট নিড, আমরা সেটা পরে আসছি। তাহলে এই যে কমিউনিকেশন এবং এডুকেশনের কাজটাই হচ্ছে এর জন্য যে চলমান প্রক্রিয়া, সেটার নাম হচ্ছে এক্সটেনশন। তাহলে এক্সটেনশন কি করে? কমিউনিকেট ইউজফুল ইনফরমেশন টু দ্য পিপল। ফার্মারদের জন্য যে সমস্ত প্রয়োজনীয় তথ্য, ইউজফুল ইনফরমেশন, একটা ভ্যারাইটির কথা বা একটা রোগ পোকার কথা বা একটা ফার্টিলাইজারের কথা, একটা মার্কেট প্রাইসের কথা, একটা ফার্ম ইমপ্লিমেন্টস এর কথা, এই যে তার জন্য তার ফার্মিং করতে গিয়ে যে ইউজফুল ইনফরমেশন গুলি প্রয়োজন হয়, এই ইনফরমেশন গুলি ফার্মারদের সাথে কমিউনিকেট করে এক্সচেঞ্জ। এটা আর কি করে? অ্যাসিস্ট দ্য পিপল, মানুষকে সাহায্য করে, অ্যাকোয়ার দ্য নলেজ। আমরা যে দুইটা জায়গার কথা বললাম, এডুকেশনের মাধ্যমে সে কি পায়? সে নলেজ অ্যাকোয়ার করে। কি ব্যাপারে? এই যে যে ইনফরমেশন গুলি তাকে দেওয়া হলো, সেই ইনফরমেশন গুলি বা সেই প্রযুক্তিগুলি যেন সে ব্যবহার করতে পারে। assist people to acquire the knowledge to use the information or technology. তাহলে এই যে তার সাথে যে কমিউনিকেশন গুলি করা হলো বা যে ইনফরমেশন গুলি প্রোভাইড করা হলো, এই ইনফরমেশন গুলি তারা যেন ব্যবহার করতে পারে, তার জন্য তাদেরকে অ্যাসিস্ট করা বা সাহায্য করার কাজটি করে থাকে এক্সটেনশন। Extension or non-formal education can be used in agriculture and non-agriculture programs. এখন আমরা একটু আগে বলেছি যে আমরা বলছি এক্সটেনশন এডুকেশন, অথবা এটার আরেকটা নাম হচ্ছে non-formal education that can be used in agriculture. এটা এগ্রিকালচারে ব্যবহার করা যেতে পারে অথবা নন এগ্রিকালচার যে কোনো ধরনের প্রোগ্রামে ব্যবহার করা যেতে পারে। আমরা এক্সটেনশন সম্পর্কে বুঝলাম, it's a ongoing process of communication and educating people regarding what? To inform them
about the useful farm information and to educate them so that they can acquire knowledge how they can use this sort of information and technology in their farm. Clear? Yes, sir. Yes, sir. এখন আমরা বলি যে what is agriculture extension? একই কথা। Agricultural extension is an ongoing process that communicate useful information to the people and assist them to use the information or technology to improve the quality of their life, their families and their communities. অর্থাৎ এই যে এগ্রিকালচার রিলেটেড যে ইনফরমেশন গুলি আছে এগুলি ফার্মারদের কাছে বা এই ধরনের প্রযুক্তিগুলি ফার্মারদের কাছে এমন ভাবে শেয়ার করা যাতে করে তারা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন can improve the living standard, can improve their farm production, can improve their farm income. যখন প্রোডাকশন বেড়ে যায় তখন ইনকাম বাড়ে, ইনকাম বাড়লে কি হয় তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। আমি বিশ্বাস করি যে তোমাদের মাঝে অনেকেই আমার মতো ফার্ম ফ্যামিলি থেকে কৃষক পরিবার থেকে তোমরা জানো যে হাউ ইট ওয়ার্ক। তাহলে আমরা বলছি যে এক্সটেনশন হচ্ছে এক্সটেনশন বা কৃষি সম্প্রসারণ হচ্ছে এই ধরনের একটা অনগোয়িং প্রসেস যেটা ফার্মারদেরকে ইনফরমেশন প্রোভাইড করে এবং তাদেরকে এডুকেট করে রিগার্ডিং farm technology so that using this sort of technologies farmer can improve their farm productivity and can improve their income through which they can actually improve the living standard. And এইভাবে যখন এক একটি ফ্যামিলি স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করবে তখন কি হবে তাদের টোটাল ফ্যামিলি এবং কমিউনিটির ডেভেলপমেন্ট হবে। এখন আমরা যদি সংক্ষেপে বলি হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য অবজেক্টিভস অফ এক্সটেনশন। প্রথমে আসা যাক, তোমরা কি জানো যে অবজেক্টিভস বলতে কি বোঝায়? লক্ষ্যে যাওয়ার জন্য নির্দিষ্ট মানে ধাপের সমষ্টি বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ধাপের উদ্দেশ্য। স্যার লক্ষ্যে পৌঁছানোর জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয় সেগুলোকে এক্স্যাক্টলি, অবজেক্টিভ বলে। ভেরি নাইস। তোমরা তো দেখি অনেক ভালো জানো। দ্যাট মিন্স মানে লক্ষ্যে পৌঁছানোর জন্য ছোট ছোট যে পদক্ষেপ মানে যে step এখানে গুলো- বাবা ছোট বড় নাই, সহজ কথায় আমরা যে কোনো একটা আমার যে এন্ড আছে, যে গোল আছে, গোল হচ্ছে আমার এন্ড, জি স্যার গোল ফাইনাল ডেস্টিনেশন আর আই উড লাইক টু রিচ। যেমন তোমার উদ্দেশ্য কি? টু বি অ্যান এগ্রিকালচার, একজন কৃষিবিদ হওয়া তোমার উদ্দেশ্য, তাই না? তোমার গোল কি? একজন এগ্রিকালচারিস্ট হওয়া। এগ্রিকালচারিস্ট এই এগ্রিকালচারিস্ট হওয়ার জন্য এই যে তুমি সকাল 10টায় শীতের মধ্যে উঠে আমার সাথে ক্লাস করতেছো, তুমি ফার্মে যাচ্ছ, তুমি অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ, তুমি ইনসেক্টের বক্স বানাইতেছো, তুমি অ্যাগ্রোনমি ফিল্ডে ধান লাগাইতেছো, এই যে অল দ্য এফোর্টস ডাইরেক্টেড টুয়ার্ডস ইউর গোল, এই এফোর্ট গুলিকে আমরা বলি অবজেক্টিভ। তাহলে আমরা বলছি অবজেক্টিভস আর দ্য এক্সপ্রেশন অফ দ্য এন্ড টুয়ার্ডস হুইচ আওয়ার এফোর্টস আর ডিরেক্টেড। এগুলোর মাধ্যমে আমরা আমাদের এন্ডে পৌঁছাতে চাই, সেই এফোর্ট গুলির নাম হচ্ছে অবজেক্টিভস। তাহলে এক্সটেনশনের ফান্ডামেন্টাল অবজেক্টিভস হচ্ছে the fundamental objectives of extension is the development of the people. The more কথা হচ্ছে এখানে যে পিপলের ডেভেলপমেন্ট করাটাই হচ্ছে এক্সটেনশনের মূল কথা। আরো স্পেসিফিক ভাবে যদি বলি জেনারেল অবজেক্টিভস গুলি কি? To assist people to discover and analyze their problems, their felt and unfelt needs. তুমি বলবো যে স্যার এটা আবার কি ধরনের কথা, আমার কি প্রবলেম আমি না ভালো জানি, এটা কি আবার আইডেন্টিফাই করার জন্য বা এটাকে অ্যানালাইজ করার জন্য আবার সাহায্য লাগে? অবভিয়াসলি লাগে। তুমি যদি ফার্মিং কমিউনিটিতে যাও, তুমি যদি ফার্মারকে জিজ্ঞেস করো যে হোয়াট ইজ ইউর প্রবলেম, ফার্স্ট দে উইল জাস্ট টেল ইউ উই হ্যাভ নো প্রবলেম। বাট ইফ ইউ স্টার্ট টকিং ভেরি কেয়ারফুলি and if you ask brother, you people are cultivating Boro rice, so do you think you have sufficient access to quality seed? তখন বলবে না তো ভাই, আমাদের তো ভালো বীজের খুব অভাব, এখানে বীজ পাওয়া যায় না, যেগুলো বীজ পাওয়া যায় অনেক সময় গজায় না, আবার অনেক সময় দাম বেশি, অনেক সময় যখন বীজের প্রয়োজন হয় তখন পাওয়া যায়। এই তখন কিন্তু সে লাইনে আসে, অর্থাৎ তার প্রবলেম গুলিকে মানে আইডেন্টিফাই করা, এটিও কিন্তু তার জন্য প্রবলেম। সো এক্সটেনশন কি করে? এক্সটেনশন বেসিক্যালি
It's make a bridge between the farmer and the research organization. আমি যদি সিম্পল কথাই গল্পটা বলি, যে ধরো আমাদের অনেকগুলো গবেষণা প্রতিষ্ঠান আছে, আমাদের ন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ সিস্টেম, নার্স, ওগুলোর নাম শুনেছো? NARS, এই শব্দটি তোমাদের পরিচয় আছে? ন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ সিস্টেম, নার্স বলে একটা সিস্টেম আছে আমাদের। এই সিস্টেমের অধীনে বাংলাদেশে 10টি গবেষণা প্রতিষ্ঠান আছে, যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, তোমরা নাম জানো এটি না? বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। এটা কোথায় অবস্থিত? কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে, কৃষি বিশ্ববিদ্যালয় না। ঢাকা ভার্সিটিতে এটা। কে রে এটা? দেখি তোমার ভিডিও অন করো। ঢাকা ভার্সিটি। আমি বলছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, যেটাকে আমরা বিনা বলে থাকি। এটা ঢাকা ইউনিভার্সিটি কেন? বাকেবির ভিতরে স্যার, আমাদের ক্যাম্পাস। না স্যার, এটা তো বাকরিবিতে। হ্যাঁ, তো ঢাকা ভার্সিটি কে বললা? না স্যার, আমি অন্য কিছু শুনছিলাম, আমি এটা না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ধরনের বাংলাদেশ মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট, তারপরে আছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ সুগার ক্রপস রিসার্চ ইনস্টিটিউট, এরকম 10টি গবেষণা প্রতিষ্ঠান আছে নার্সের অধীনে, ঠিক আছে? এবং এগুলিকে কন্ট্রোল করে হচ্ছে এদের একটা শীর্ষ বডি আছে, অ্যাপেক্স বডি বলা হয়, এটা না BARC বা বার্ক, নাম শুনেছো তোমরা? বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল। কোথায় অবস্থিত এটা? কেউ দেখেছো BARC বার্ক? না স্যার। ঢাকায় গিয়েছো, খামার বাড়িতে যাওয়ার আগেই দেখবে যে ফার্ম গেটে পুলিশ বক্সের সাথেই হাতের ডান পাশে পুলিশ বক্সের সাথে স্যার হাতের ডান দিকে স্যার। হ্যাঁ স্যার দেখেছি। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল বা BRC, এগুলো চিনতে হবে। এগ্রিকালচার রিলেটেড প্রতিষ্ঠান কোথায় কি আছে এগুলো চিনতে হবে। তাহলে এই যে 10টা প্রতিষ্ঠান, তারা গবেষণা করে কি নিয়ে? গবেষণা করে কৃষির বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে। তাহলে এই যে গবেষণালব্ধ ফলাফলগুলি, এগুলো ফার্মারের কাছে কে নিয়ে যায়? এগুলি ফার্মারের কাছে নিয়ে যায় এক্সটেনশন। আবার ফার্মার বিভিন্ন সময় নতুন নতুন প্রবলেম ফেস করছে, সেই প্রবলেমগুলির সমাধান করার জন্য এই প্রবলেমগুলিকে পিক আপ করে আবার গবেষণা প্রতিষ্ঠানের কাছে নিয়ে যায়, সেই কাজটিও করে এক্সটেনশনের মানুষ, অর্থাৎ এই হচ্ছে ঘটক। জি স্যার, টু ওয়ে চ্যানেল। হ্যাঁ, এটা সে একটা ঘটক হিসেবে কাজ করে দুইটা গ্রুপের মাঝে। তাহলে আমরা বলছি যে এক্সটেনশনের যে আমরা জেনারেল অবজেক্টিভ যদি বলি, তাহলে এই যে এক্সটেনশন, এই জায়গাটা থেকে পিপলকে help করে to identify their problem and to analyze their problem, their felt and unfelt need. আর কি করে? to develop leadership among the people, মানুষের মধ্যে লিডারশিপ তৈরি করে, নেতৃত্বের গুণাবলী তৈরি করে, যাতে করে তারা লিড দিতে পারে, তারা ডিরেক্ট করতে পারে, তারা গাইড করতে পারে তাদের কমিউনিটি পিপল। সবার মধ্যে লিডারশিপ তৈরি হবে না, those who have leadership qualities, তাদের এই কোয়ালিটিস গুলিকে আর ইমপ্রুভ করা যায়। আর কি করে? to disseminate information, এটা হলো মোদ্দা কথা। মানুষের কাছে কৃষি বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় তথ্য, ইউজফুল ইনফরমেশন গুলি বিস্তার ঘটায়। আর কি? টু কিপ দ্য রিসার্চ ওয়ার্কার্স ইনফর্মড, এবং এই তাদের প্রবলেম গুলি নিয়ে রিসার্চ ওয়ার্কার যারা আছে, যারা গবেষণা কর্মী আছে, বৈজ্ঞানিক কর্মকর্তা আছে, তাদেরকে ইনফর্ম করে, আপ টু ডেট রাখে। আর যদি একটু অন্যভাবে বলি, এক্সটেনশনের দেখো অবজেক্টিভস গুলিকে আমরা 3টা ক্যাটাগরিতে যদি ভাগ করি, প্রথম হচ্ছে যে একটা ম্যাটেরিয়ালস, একটা এডুকেশনাল, আর একটা হলো সোশ্যাল এন্ড কালচারাল। 3টা অবজেক্টিভস। দ্য ম্যাটেরিয়াল অবজেক্টিভস কি? টু ইনক্রিজ প্রোডাকশন এন্ড ইনকাম, মানুষের উৎপাদন বৃদ্ধি করা এবং ইনকাম বৃদ্ধি করা, যে কথাটি আমি বিভিন্নভাবে বহুবার বলেছি। সেকেন্ড হচ্ছে টু চেঞ্জ দ্য আউটলুক অফ দ্য পিপল, মানুষের দৃষ্টিভঙ্গিতে চেঞ্জ করা, or develop the individual capabilities বৃদ্ধি করা, so that আসলে এক্সটেনশনের মেইন পারপাস টু হেল্প দ্য পিপল ইন এ ওয়ে সো দ্যাট দে ক্যান হেল্প দেমসেলফ। একটু পারলে লিখে নাও, তোমাদের কাছে খাতা কলম আছে নাকি নাই? শুধু স্লাইড দেখতে বসে বসে মোবাইলে। grow in themselves leadership. বলছি টু হেল্প দ্য পিপল ইন এ ওয়ে সো দ্যাট দে ক্যান হেল্প দেমসেলফ, অর্থাৎ এক্সটেনশনের মূল কাজটা হচ্ছে যে মানুষকে সাহায্য করা নয়, মানুষকে
একটা বাধা অতিক্রম করায় দেওয়া নয়, বরং তাকে বাধা অতিক্রম করার কৌশলটা শিখিয়ে দেওয়া, যাতে করে পরবর্তীতে যেমন তুমি একটা প্রবলেম নিয়ে আসলে, বললে স্যার এই প্রবলেমটা আমি সলভ করতে পারতেছি না, একটা ম্যাথ নিয়ে আসলা যে স্যার এই ম্যাথের এই প্রবলেমটা আমাকে সলভ করে দেন, আমি সলভ করে দিলাম, তুমি চলে গেলা, তোমার ওই প্রবলেমটা সলভ হলো, কিন্তু তোমার নিজের সক্ষমতা বৃদ্ধি হলো না। বাট আমি যদি এই ম্যাথের পিছনের যে রুলস আছে, যে টেকনিক্স আছে, ক্রিটিক্স আছে, সেগুলি যদি তোমাকে শিখিয়ে দেই, তাহলে ওই ধরনের সিমিলার প্রবলেমের ম্যাথ তুমি 100টা সলভ করতে পারবা। তাহলে এক্সটেনশনের কাজটা হচ্ছে মানুষকে এমন ভাবে সাহায্য করা যাতে করে ওই মানুষটা নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারে, টু হেল্প দেমসেলফ। ঠিক আছে, তাহলে ওটি লাইনটা একবার বলতেন যদি। আমি বলছি যে extension helps the pupil in a way so that they can help themselves. Extension helps the pupil in a way so that they can help themselves. অর্থাৎ তারা নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারে। বুঝতে পেরেছ? আর অন্য আরেকটা কনটেক্সটে যদি বলি যে সোশ্যাল এন্ড কালচারাল, সেটা হচ্ছে যে ওভারঅল একটা কমিউনিটি ডেভেলপমেন্ট করা। সো দিস আর দ্য অবজেক্টিভস অফ এগ্রিকালচারাল এক্সটেনশন। এখন আমরা যদি একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখি যে এটা আসলে কোথায়, কখন, কিভাবে প্রথম শুরু হয়েছিল। ঠিক আছে, প্রথমে এটা 1840 সালে ইউনিভার্সিটি এক্সটেনশন বা এক্সটেনশন অফ দ্য ইউনিভার্সিটি নামে গ্রেট ব্রিটেন বা ইউকে, যেটা ইউনাইটেড কিংডম, এখানে এই শব্দটি, the word extension was first used in Great Britain in 1840 সালে। এখানে কথাটা ছিল যে বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন প্রোগ্রাম, এক্সটেনশন অফ দ্য ইউনিভার্সিটি, অর্থাৎ আমার ক্লাস হয় আম্মা। কে রে মা? 1840 সালে প্রথম এই শব্দটি যে বিশ্ববিদ্যালয়ের, ভুলে না ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ের যে নলেজ গুলি জেনারেট হয়, এই নলেজ গুলি কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে নিয়ে যাওয়া যায়, এই বিশ্ববিদ্যালয়ের ধারণাটুকু সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই এক্সটেনশন শব্দটি 1840 সালে গ্রেট ব্রিটেনে প্রথম ইউজ হয় অ্যাজ ইউনিভার্সিটি এক্সটেনশন অর এক্সটেনশন অফ ইউনিভার্সিটি। ঠিক আছে, তারপরে এক দশক পরে in 1850 উইলিয়াম সোয়েল of Britain, he used in his report suggestions for the extension of the university. তার একটা রিপোর্টে এই 1850 সালে উইলিয়াম সোয়েল এটি আবার ব্যবহার করেন। সাকিব মিউট করে নাও। সাকিব মিউট কর। বাট এটা হচ্ছে রিপোর্টে ব্যবহার হয়েছে, কিন্তু জেমস স্টুয়ার্ট, সে হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটির ট্রিনিটি কলেজ বলে একটা অংশ ছিল, সেই কলেজের একজন শিক্ষক, তাকে আসলে বলা হয় যে ফাদার অফ দ্য ইউনিভার্সিটি এক্সটেনশন, জেমস স্টুয়ার্ট। এই নামটি মনে রাখতে হবে। ঠিক আছে, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে উনি 1867-68 সালের দিকে উনি উইমেন অ্যাসোসিয়েশন এন্ড ওয়ার্কিং মেন্স ক্লাবস অফ নর্থ ইংল্যান্ড, এখানে প্রথম এই ইউনিভার্সিটি এক্সটেনশনের ধারণাটি তুলে ধরেন এবং প্র্যাকটিক্যালি এটির কাজ শুরু করেন ইন 1867-68 সালের কথা। দেখো, মোটামুটি 40-এ প্রথম এই শব্দটি ব্যবহারের পরে, তার মানে প্রায় 26-27-28 বছর এখানে কিন্তু চলে যায়, প্রায় 3 দশকের মতো চলে যায় এখানেই। তো এখান থেকেই বেসিক্যালি এই এক্সটেনশনের ধারণাটি চালু হয়, এটা হচ্ছে যে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে, এবং সেটা 1867-68 সালে, এবং থ্রু দ্য গাইডেন্স অফ দ্য জেমস স্টুয়ার্ট। দ্যাটস ওয়াই জেমস স্টুয়ার্ট ইজ ট্রিটেড অ্যাজ দ্য ফাদার অফ দ্য ইউনিভার্সিটি এক্সটেনশন। মনে থাকবে, এগুলি তো হিস্টোরিক্যাল জিনিস বাবা, এটা মুখস্থ ছাড়া আর বুদ্ধি নেই। এবং পরবর্তীতে ক্যামব্রিজ ইউনিভার্সিটি এটিকেই 1873 সালে এটি সরাসরি তারা ব্যবহার করা শুরু করেন। পরবর্তীতে 1876-এ অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা 1878 সালে তাদের নিজস্ব একটা এক্সটেনশন সিস্টেম চালু করে।
যেটা কাজ করে কোথায়, হুইচ ওয়ার্ক among the people। তাহলে ক্যামব্রিজ 1876 থেকে মোটামুটি ওই সময়টাতে 68 থেকে শুরু করে 76 পর্যন্ত তারা এই ইউনিভার্সিটি এক্সটেনশনে কাজ করে এবং পরবর্তীতে অক্সফোর্ড ইউনিভার্সিটি এটিকে অ্যাডপ্ট করে 1878 সালে। এবং এরই ধারাবাহিকতায় 1880 সালে ইউকেতে এই ধারণাটির নাম দেওয়া হয় যে এক্সটেনশন মুভমেন্ট বা সম্প্রসারণ আন্দোলন। ঠিক আছে, 1880 সালে এটা এক্সটেনশন মুভমেন্ট নামে ইউকেতে এই কার্যক্রমটি খুব জোরালো ভাবে কাজ শুরু করে। তাহলে এটা শুরু হলো ক্যামব্রিজ দিয়ে, 1880-তে অক্সফোর্ড এটা 1878-এ গ্রহণ করলো এবং ন্যাশনালি এই 1880 সালে ইউকে গভর্নমেন্ট এটিকে এক্সটেনশন মুভমেন্ট নামে তারা এটিকে অ্যাডপ্ট করে এবং পরবর্তীতে 19th সেঞ্চুরিতে এসে ইউএসএ তে এই এক্সটেনশনের ধারণাটি তারা স্যার গ্রহণ করে। 18th ডিকেড এক্সটেনশন মুভমেন্ট নামটা কারা দিল? এটা ইংল্যান্ডের যে ন্যাশনাল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার তারা এটিকে এক্সটেনশন মুভমেন্ট নামে এই শব্দটি তারা সম্প্রসারণ আন্দোলন নামে ন্যাশনালি তারা আগে ইউনিভার্সিটির মধ্যে এটা সীমাবদ্ধ ছিল, পরবর্তীতে এটা ন্যাশনালি এটাকে অ্যাডপ্ট করলো, গভর্নমেন্ট পর্যায়ে অ্যাডপ্ট করলো। ঠিক আছে, যেমন ডিএইউ একটা ধারণা দিল, কিন্তু এটা ডিএইউ ধারণা দিলেই কিন্তু সেটা বাংলাদেশের ধারণা না। বাংলাদেশ গভর্নমেন্ট যখন এটিকে অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু সেটি বাংলাদেশ গভর্নমেন্ট বা একটা ন্যাশনাল একটা এজেন্ডা হয়ে গেল। ঠিক আছে, সেই রকম 1880 সালে ইউকে গভর্নমেন্ট তারা এটি এক্সটেনশন মুভমেন্ট নামে এই ধারণাটিকে গ্রহণ করে এবং 19th সেঞ্চুরিতেই 80th ডিকেড 80 দশকের দিকে এটা ইউএসএ তেও এটা এক্সটেনশনের কার্যক্রমটি শুরু হয়। এখানে আমরা বলতে চাচ্ছি যে why extension? It is necessary that there should be such an institution which should act as a bridge, যে কথাটা আমি আগে বলেছি, between scientists and the farmers। এরা ইন বিটুইন, এক পাশে রিসার্চ আর এক পাশে হচ্ছে ফার্মার, তাদের প্রবলেমগুলিকে পিক করা এবং এই প্রবলেমগুলির সমাধান যেটা হয় সেটিকে মানুষের কাছে তুলে দেওয়া। সো দিস ইজ ইন ব্রিফ টুডে। I think this is my feeling and you people also have the same feeling. We love winter but not the cold. Am I right? So try to be Yes, sir. safe and warm in this winter, okay? And you know there is a strong correlation between winter and cold and COVID-19. So নিরাপদে থেকো, সবাই সাবধানে থেকো। আজকে এটুকুই, আমরা এক্সটেনশনের একটু ব্রিফ হিস্ট্রি পড়লাম, এরপরে আমরা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট দিয়ে শেষ করবো। আর একটি ক্লাস নিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। তোমাদের ক্লাসটি যেন কি পারে? স্যার অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেবেন? অ্যাটেন্ডেন্স আমি আমার মতো করে নিয়েছি। আমার কাছে তো তোমাদের পার্টিসিপেন্টস এর এটা দেখাচ্ছে 250 জন উপস্থিত আছো। ঠিক আছে, 260 উপস্থিত আছে। আমি তোমাদের স্ন্যাপশট দিয়ে রাখছি। দিস ইজ অ্যাটেন্ডেন্স। 300 জনের নাম লেখার আমার প্রয়োজন নেই। এই যে এখন একজন ঢুকছে, 261 হলো, 62 বাড়ছে, ক্লাস শেষে বাড়ে। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো। নেক্সট ক্লাস কি বার? সোম মঙ্গল বুধ, এর মধ্যে একদিন নিলে হয় না। হ্যাঁ বলো, কে বলছো? স্যার ওই যে বলছেন যে এক্সটেনশন হেল্পস ইন এ ওয়ে সো দ্যাট, স্যার ওটা ওরা একবার বলতেন যদি। Extension helps people in a way so that they can help themselves. অর্থাৎ এক্সটেনশন মানুষদেরকে এমন ভাবে সাহায্য করে যাতে করে মানুষ নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারে। ঠিক আছে? ওকে স্যার স্যার। আমাদের কি হিস্টোরি থেকেও কোশ্চেন হবে? কেন নয়? কেন স্যার, নয়? যে পড়ালেন স্যার এক্সটেনশন প্রোগ্রাম, তারপরে ইউনিভার্সিটি এক্সটেনশন মুভমেন্ট, এগুলো কত সালে আবিষ্কার করলো, কারা আবিষ্কার করলো, এইসব কি আসবে? আসতেই পারে, বই আছে, তোমরা বই পড়বা। জিএল রায়ের একটা বই আছে, এক্সটেনশন কমিউনিকেশন ম্যানেজমেন্ট। হ্যাঁ, তোমরা বইটা স্যার পড়বা। এইখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে? ব্রিফলি ডিসক্রাইবিং নাকি শুধু শূন্যস্থান হিসেবে আসতে পারে? এটা তো বাবা ফাইনাল পরীক্ষাতে তার শূন্যস্থান থাকে না।
এটা তোমার ইসের ক্ষেত্রে ক্লাস টেস্টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে, বিভিন্ন ভাবেই থাকতে পারে, কিন্তু ফাইনাল পরীক্ষাতে তো তার সেটা থাকবে না। ফাইনাল পরীক্ষাতে অবভিয়াসলি বড় প্রশ্ন আকারে থাকবে। স্যার বইটার নাম কি বললেন? এক্সটেনশন কমিউনিকেশন এন্ড ম্যানেজমেন্ট, জিএল রয়। ঠিক আছে, এই বইটা স্যার, দেখবা। আর শোনো, তোমাদের তো পরীক্ষা আজকেই হয়ে যাচ্ছে না, আল্লাহ চায় তো মিড ফেব্রুয়ারি ইউনিভার্সিটি খুলে দিচ্ছে, তখন তোমরা আসবা, আমরা তোমাদের সঙ্গে ফেস টু ফেস যখন কথা হবে, হয়তো একটা রিভিউ ক্লাস নেব, তখন তোমাদেরকে ভালো করে গাইড করব। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। স্যার একটা প্রবলেম হচ্ছে কি স্যার, আমরা হচ্ছে এখন বই পড়তে পারছি না ফোনে। হ্যাঁ, এটা স্বাভাবিক। এখন এগুলিই পড়ো, এখন যেগুলি দিচ্ছি এখন এগুলি ভালো করে পড়ো, তারপরে যখন ক্যাম্পাসে আসবে তখন বই পড়বা। ওইটুকু তো বিশ্ববিদ্যালয় বুঝবেই। স্যার পিডিএফ দিয়ে দিলে ভালো ছিল। কেন পিডিএফ দিতে হবে? কেন পিডিএফ দিলে তো পিডিএফ এর বাইরে আর পড়বো না। ইউনিভার্সিটি খুলো, পরে দেখা যাবে। ঠিক আছে, এগুলো নিয়ে এত ওরিড হওয়ার দরকার নেই। রাখি, হ্যাঁ? জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, আজকে তাহলে এই সপ্তাহে আমি আরেকটা ক্লাস নিয়ে শেষ করব, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। ওকে স্যার আমাদের স্যার বইয়ের সফট কপিটা দেওয়া যাবে, সফট কপি? বইয়ের সফট কপি আমি কি পাবো? আমি কি বইয়ের রাইটার? এই বই তো আর সফট কপি হয় না বাবা। তোমরা অনলাইনে কিন্তু বই পেয়েও পেতে পারো। তোমরা আসলে দেখবা এখানে আমাদের প্রফেসর আবুল কাশেম হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ওনার একটা বই আছে। প্রফেসর আব্দুল মুমিন মিয়ার একটা বই আছে। তোমরা চাইলে এই বইগুলো আমাদের ডিপার্টমেন্ট থেকে বিক্রি হয়, তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো, এগুলো দেখতে পারো। কারণ তোমাকে তো সারা জীবন এক্সটেনশন পড়তে হবে। তুমি এই যে শুরু করলা 1-2 তে, এখান থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত তোমাকে এক্সটেনশন পড়তে হবে। এবং তুমি কর্মজীবনে গিয়ে মাঠে গিয়েও তোমাদের চাকরি কোথায়, তোমাদের মেজর চাকরি কোথায়, রিসার্চে নাকি ডিএইতে? জানো এগুলি? আমাদের মূল কাজ কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সম্প্রসারণ কর্মকর্তা। তো সেখানে কিন্তু তোমার আসল কাজটা বাবা এক্সটেনশনের কাজ। ঠিক আছে, এই এক্সটেনশনের কাজ করার জন্য তোমাকে সাপোর্টিং এন্টোমোলজি, প্যাথোলজি, জেনেটিক্স, সয়েল সায়েন্স, অ্যাগ্রোনমি এগুলি ধারণা দেওয়া হয়। তোমার মূল কাজ হলো এক্সটেনশন। সো এটা অনেকেই অনেক কথা বলবে তোমাদের, তোমরা তো বড় ভাইদের কথাই চলো। তুমি দেখবা যে এক্সটেনশন পড়ার কারণে তোমার যে কমিউনিকেশন অ্যাবিলিটি, পাবলিকে কথা বলা, একটা প্রেজেন্টেশন দেওয়া, এগুলো অন্য কেউ শিখাবে না, এক্সটেনশন মানুষটাই তোমাকে শিখাবে। স্যার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হ্যাঁ, আচ্ছা, তোমরা এই যে দেখো এই কয়েকদিনের মধ্যে তোমরা ক্লাস করেছো, অনেক অনেক ডিপার্টমেন্টে ক্লাস করেছো, দেখবে যে এক্সটেনশনের মানুষরা কথা বলে কি অন্যভাবে। তোমাদের কাছে এটা মনে হয়নি যে অন্য সাবজেক্টের একজন শিক্ষক যেভাবে কথা বলে, আর এক্সটেনশনের একজন শিক্ষক, মানে আমি শুধু আমার কথা বলছি না, এক্সটেনশনের সমস্ত মানুষ, তাদের কথা বলার ধরন অন্য ডিপার্টমেন্টের শিক্ষকদের তুলনায় একটু ভিন্নতর মনে হয় না? এইটা দেখবা যে তোমরা যখন আরো ওভার টাইম এখানে ক্লাসগুলি করবা, প্র্যাকটিক্যাল ক্লাসগুলি শুরু হবে, দেখবা যে আমরা এমন কিছু তোমাদেরকে দেবো যেটা রিয়েলি তোমার মাঠে কাজে দেবে, যেটা তুমি ফিল্ডে কাজ করতে গিয়ে তোমার এই ধারণাগুলি প্রয়োজন হবে। সেই দক্ষতাটুকু তোমার ডেভেলপ করার কাজটা আমরা করে দেবো। তো তোমরা এত মানে অরিড হওয়ার দরকার নেই, আপাতত যে ধারণাগুলি দেওয়া হচ্ছে এগুলি দেখতে থাকো। ইউনিভার্সিটি খুলো, ক্যাম্পাসে আসো, তখন দেখা যাবে। আর তোমাদের তো 1-1 এর পরীক্ষা কি হয়েছে? না স্যার। তাহলে তো অনেক বাকি বাবা, এখনো অনেক বাকি। স্যার আরডিএ বলতে কি বোঝায় স্যার? এটা স্যার রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, পল্লী উন্নয়ন একাডেমি। স্যার এটার মানে কাজটা কি, আমি এটা জাস্ট জানতে চাইতেছিলাম। পল্লী উন্নয়নের কাজ কি? পল্লী উন্নয়ন মানেই পল্লী এলাকায় কারা থাকে, পল্লী এলাকার বাসিন্দা কারা? স্যার প্রান্তিক জনগোষ্ঠী, কৃষি সাথে সম্পৃক্ত মানুষ। সো তাদের এই যে এগ্রিকালচার আরডিও বেসিক্যালি ফার্মারদেরকে ট্রেনিং দেয় এবং তাদেরকে বিভিন্ন ধরনের প্রযুক্তি হস্তান্তর করে। কাছাকাছি ধরনের কাজই সবাই করে। এটার কাজ হলো গ্রামের মানুষের তুমি উন্নয়ন করবো কেমনে? কৃষি দিয়ে উন্নয়ন করতে হবে। তুমি কি সেখানে ইন্ডাস্ট্রি করতে পারবা? আরডিএ যে কাজটা করে, তারাও বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তি, নতুন কলা কৌশল এগুলো ফার্মারের ফিল্ডে ডেমনস্ট্রেট করে, তাদের ফার্মারদের নিয়ে এসে ট্রেনিং দেয়, এক্সটেনশন ওয়ার্কারদেরকে ট্রেনিং দেয়। এর মাধ্যমে তারা গ্রামের উন্নয়ন করতে চায়, বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নেয়। তোমার বাড়ি কি বগুড়া? না স্যার, ময়মনসিংহ।
থাকলে কেমনে হবে? তুমি বগুড়া যাও, বগুড়া গিয়ে আরডিএ দেখে আসো। স্যার শেরপুরে স্যার আরডিএ। হ্যাঁ, গিয়ে যা আবার দেখবা কি করে। এটা ওভার টাইম যখন আস্তে আস্তে বড় হওয়া, দেখবে যে আমাদের এক্সটেনশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদেরকে বিভিন্ন জায়গায় এরকম ট্যুরে নেওয়া হবে। আমাদের মাস্টার্সের ছাত্রদের আমরা আরডিএ তে নিয়ে যাই, ওখানে তাদের অ্যাটাচমেন্ট থাকে। কুমিল্লাতে বার্ড আছে, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বার্ডের নাম শুনেছ? কুমিল্লা বার্ড, ডক্টর আক্তার হামিদ খান উনি এটা প্রতিষ্ঠা করেছেন 60-এর দশকে। এটাও বাংলাদেশের মানে রুরাল ডেভেলপমেন্টের একটা গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন এবং প্রথম। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, পরে কথা হবে। আর ইউনিভার্সিটি খুললে যখন সামনাসামনি দেখা হবে, সামনাসামনি ক্লাসে কথা হবে, আমার বিশ্বাস তখন তোমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু